সৌমেন স্যারের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণী ভৌত বিজ্ঞানে আরো একটি নতুন বিষয় আলোচনা করব। তো আমরা এর আগে এখানে যে আমরা তাপের নতুন অধ্যায় 2 তোমাদেরকে 1.3 অধ্যায় শুরু করেছিলাম। তো সেই 1.3 অধ্যায়ের আরো আমরা একটা নতুন বিষয় আজকে আলোচনা করব। তো 1.3 অধ্যায়ের আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে গলন এবং কঠিনীভবনে আয়তনের পরিবর্তন কিরকম ভাবে হয়। তো 33 থেকে 37 পাতা পর্যন্ত আজকে আমরা যে যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করব। তো প্রথম আমরা জেনেছি গলন এবং কঠিনীভবন কাকে বলে এর আগের যে ভিডিওতে। গলন কি না, গলন হচ্ছে এমন একটা ঘটনা যেখানে কিন্তু একটা কঠিন পদার্থ তরলে পরিণত হয়, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাটাকে আমরা গলন বলবো। এইখানে কিন্তু আমাদের কিন্তু চারটা স্থির রাখতে হয়। আর অন্যদিকে কঠিনীভবন হচ্ছে ঠিক গলনের বিপরীত ঘটনা, অর্থাৎ কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত ঘটনাকে আমরা কি বলবো, কঠিনীভবন বলে এসেছি। এখন এই গলন এবং কঠিনীভবনের ক্ষেত্রে কিন্তু পদার্থের আয়তনের পরিবর্তন হয়। সব ক্ষেত্রে যে একই রকম ভাবে আয়তনের পরিবর্তন হয় তা নয়, কোনো কোনো ক্ষেত্রে আয়তন বাড়ে, আবার কোনো কোনো পদার্থের ক্ষেত্রে গলনের ফলে কিন্তু আয়তন কমে যায়। যেমন তোমরা একটা পরীক্ষা করে দেখতে পারো যে আমরা এরকম দুটো টেস্ট টিউব নেব। টেস্ট টিউব বা পরীক্ষা নল সম্পর্কে তোমরা কিন্তু সপ্তম শ্রেণীতে জেনেছো। তো এগুলো এক ধরনের চুঙাকৃতি কাঁচের নল হয়। এগুলো আমাদের যে পরীক্ষাগার থাকে সেখানে কিন্তু এই নল ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এরকম দুটো সেম আকৃতির নল আমরা কিন্তু নেব। তো এগুলোকে বলা হয় টেস্ট টিউব বা পরীক্ষা নল বলা হয়ে থাকে। তো এই পরীক্ষা নলে আমরা কি করবো না, একটাতে আমরা তরল মোম প্রথমে আমরা কঠিন নেবো, সেই কঠিন মোমকে আমরা গালিয়ে নেবো, নিলে এটা তরল মোমে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা পাত্রে আমরা বরফ নেবো। তো সেই বরফকে আমরা যদি হিট দিয়ে গালিয়ে নিই তাহলে সেই বরফটা কিন্তু কিসে পরিণত হয়ে যাবে, বরফটা কিন্তু আমাদের এখানে এটা জলে পরিণত হয়ে যাবে। তো এর মধ্যে থাকবে আমাদের তরল মোম, এর মধ্যে কি থাকবে না, তরল মোম থাকবে, আর এর মধ্যে থাকবে আমাদের তরল বরফ বা গলানো বরফ। গলানো বরফ। এখন বরফ গললে কি হয় তোমরা জানো, যে বরফ গললে সবাই জানে এটা, যে বরফ গললে হচ্ছে জল হয়ে যায়। গলানো বরফ মানে কি, সেটাই হচ্ছে জল, ঠিক আছে। তো এর মধ্যে গলানো বরফ থাকবে। এবার আমরা খুব দ্রুত যদি এতে আমরা এক টুকরো যদি এর মধ্যে আমরা খুব দ্রুতভাবে এক টুকরো মোম ফেলে দিই, সেই মোমটা যদি কঠিন হয় দেখা যাবে সেই মোমের টুকরোটা কিন্তু এর ক্ষেত্রে তলদেশে চলে আসবে। কোথায় চলে আসবে মোমের টুকরোটা, এর কিন্তু নিচে চলে আসবে মোমের টুকরোটা। এটা হচ্ছে মোমের টুকরো। তাহলে এর ক্ষেত্রে মোমের টুকরোটা কোথায় চলে আসবে, নিচের একেবারে নিচের তলে চলে আসবে। আর আমি এর মধ্যে যদি বরফের টুকরো দিই, কিন্তু দেখা যাবে যে না, বরফের টুকরোটা কিন্তু এর মধ্যে ডুববে না, এটা কিন্তু ভাসবে। তাহলে বরফের টুকরোটা কি হবে, ভাসবে। বরফের টুকরো ভাসবে। তাহলে এটা আমরা লিখবো বরফের টুকরো। তাহলে বরফের টুকরো কি করবে না, এর মধ্যে তোমরা জানো যে বরফের টুকরো কিন্তু জলে ডুবে না। তাহলে বরফের টুকরো দেখবো এর মধ্যে ভাসছে। এটা কি হবে, ডুবে যাবে। এটা আমাদের এখানে ডুবে যাবে। আর এটা কি হবে না, এটা আমাদের ভাসবে। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারছি, এই ঘটনা থেকে এটাই বুঝতে পারছি যে এই যে কঠিন মোম, এর ঘনত্ব কিন্তু তরল মোমের ঘনত্বের থেকে বেশি। কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্ব থেকে কি হয়, বেশি হয়। আর অন্যদিকে আমরা এই পরীক্ষা থেকে সিদ্ধান্ত করতে পারবো যে কঠিন বরফের ঘনত্ব কিন্তু তরল বরফের ঘনত্ব দ্যাট ইজ জলের থেকে কম। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত করবো, সিদ্ধান্ত এটাই হবে যে আমাদের কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্ব থেকে বেশি। কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্ব থেকে বেশি। তরল মোমের ঘনত্বের চেয়ে বেশি, তরল মোমের ঘনত্বের থেকে বেশি হয়। তাহলে এটা আমরা একটা সিদ্ধান্ত করতে পারি, ঘনত্বের থেকে বেশি, ঠিক আছে। তাহলে ঘনত্বের থেকে বেশি। এবার তোমরা বলতে পারো যে এই কঠিন মোমের ঘনত্ব এই পরীক্ষা থেকে তরল মোমের ঘনত্ব থেকে কেন বেশি হয়, থেকে আমরা কি করে বুঝবো। খুব সহজেই বোঝা যায়, কারণ তোমরা নিশ্চয়ই এই ফর্মুলাটা জানো, যে আমরা জানি যে ঘনত্ব সমান কি জানি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তো এখন এখানে আমরা তো ভর তো ফিক্সড, দেখো ঘনত্ব যদি বেশি হয় তাহলে কি হবে, অবভিয়াসলি ঘনত্ব যদি বেশি হয় তাহলে আয়তনটাকে কম হতে হবে। তাহলে আমরা এখানে এই জন্যই লিখছি যে এর আয়তন কম বলেই এ কিন্তু ডুবে যাচ্ছে, ভলিউমটা কম বলে ডুবে যাচ্ছে। আয়তন বেশি হলে কিন্তু এর মধ্যে ডুববে না।
তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন, এই ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি ঘনত্বের সঙ্গে কিন্তু আয়তনের ব্যস্ত সম্পর্ক। এখন এর আয়তনটা কম বলেই তো ডুবে যাচ্ছে, তাহলে এর আয়তন যেহেতু কম তাহলে এর ঘনত্ব কিন্তু বেশি হবে। তাহলে ওই জন্যই আমরা লিখলাম যে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্বের থেকে কি হয়, বেশি হয়। আর কি সিদ্ধান্ত করা যায়, এবং বরফের যে ঘনত্ব, বরফের ঘনত্ব কিন্তু জলের থেকে কি হয়, কম হয়। বরফের ঘনত্ব জলের থেকে কম হয়, জলের থেকে কি হয়, কম হয়, জলের থেকে কম। তো যাই হোক, তো এই সিদ্ধান্তগুলো এখানে আমাদের করা যায়, এই পরীক্ষা থেকে এই সিদ্ধান্তগুলো করা যায়। তো এখন প্রশ্নটা হলো যে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যদি জল থেকে বরফ হয়, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে মোমটা যখন আমাদের কঠিন মোমের ঘনত্ব যখন বেশি, তাহলে কঠিন মোম যখন তরলে পরিণত হবে তখন কি হবে, তার আয়তনটা কি হবে, আয়তনটা কিন্তু বেড়ে যাবে। কঠিন মোমটা যখন আমাদের তরল মোমে পরিণত হবে তখন কিন্তু আয়তন বেড়ে যাবে। তাহলে আমরা কি লিখবো যে কঠিন মোম থেকে যখন তরল মোম হচ্ছে, তাহলে কঠিন মোম থেকে যখন তরল মোম হবে তখন কি হবে, আয়তন বাড়বে। আবার উল্টোটা মানে কি, উল্টোটা হচ্ছে তরল থেকে যদি কঠিন মোম হয়, তরল মোম থেকে কঠিন মোম, ঠিক আছে, আমি এইভাবে লিখছি, তরল মোম থেকে যদি কঠিন মোম হয়, তখন কি হবে, কঠিন মোম। তখন কিন্তু মনে রাখতে হবে যে এর উল্টো ঘটনা, অর্থাৎ তরল থেকে যখন কঠিন মোম হবে তখন কিন্তু আয়তন কি হবে, আয়তন কিন্তু তখন কমবে। এই দুটো বিষয় কিন্তু তোমরা মাথায় রাখবে যে কঠিন মোম থেকে যখন তরল মোম হবে তখন কিন্তু আয়তন আমাদের কি হবে, বাড়বে। আবার তরল মোম থেকে কঠিন মোম হলে আয়তন কমবে, আর এর ভলিউম কম হওয়ার জন্য কিন্তু এটা ডুবে যাচ্ছে। আবার বরফের ক্ষেত্রে কিন্তু এর উল্টো ঘটনা ঘটে। তাহলে আমরা লিখবো বরফ মানে হচ্ছে জলের কঠিন অবস্থা। তাহলে বরফ থেকে যখন জল হবে তাহলে আমরা কি বুঝবো, যেহেতু ওটা বরফ থেকে জল হলে তাহলে আমাদের এখানে কি হবে, আয়তন কমবে। ঠিক এর উল্টো ঘটনা এখানে বাড়ছিল, এখানে কমবে। আর যখন জল থেকে বরফ হবে তখন কি হবে, জল থেকে বরফ হলে কিন্তু আয়তন আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের আয়তন কিন্তু এটা বাড়বে। ঠিক আছে। আর এই জল থেকে বরফ হলে, অর্থাৎ কঠিন অবস্থা জলের এটার আয়তন বেশি হয় বলে এটা কিন্তু আমাদের জলের মধ্যে ভাসে। তাহলে এখান থেকে আমরা যে বিষয় উঠে এলো যে সব পদার্থই কিন্তু গলে তরলে পরিণত হলে সবসময় যে আয়তন বাড়বে তা নয়, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে আয়তন বাড়ে, আবার কিছু কিছু পদার্থের ক্ষেত্রে আয়তন কমে। তাহলে আমাদের ক্ষেত্রে এই যে মোম আর বরফ, এদের ক্ষেত্রে কিন্তু বিপরীত ঘটনা ঘটে। যদি আমরা জানি যে বরফ যখন আমাদের গলে জল হবে তখন কিন্তু আয়তন কমে যাবে, আর কঠিন মোম থেকে যখন তরল মোম হবে তখন কিন্তু আয়তন বাড়বে। এটা আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমি নেক্সট তোমাদের পরবর্তী যে বিষয় আছে সেখানে আসছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে সিদ্ধান্তটা করলাম, আর একটা সিদ্ধান্ত আমরা লিখতে পারি। যেমন এখানে আমরা মোমের ক্ষেত্রে লিখেছি যে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্ব থেকে বেশি, তাহলে আমরা এখানে বরফের ক্ষেত্রে কি লিখবো, যে সুতরাং বরফের ঘনত্ব কিন্তু জলের থেকে কম। বরফের ঘনত্ব জলের থেকে কম হবে। তাহলে কম হয়, এই কারণেই কিন্তু বরফ জলে ভাসে। বরফের ঘনত্ব জলের থেকে কম, এই কারণে বরফ জলে ভাসে। বরফ জলে ভাসে। এবং বরফের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে কোনো বরফের টুকরোকে আমরা যখন জলের মধ্যে দিই, দেখা যায় যে বরফের কিন্তু মানে বেশিরভাগটাই জলের নিচে থাকে এবং খুব সামান্য অংশ জলের উপরে থাকে। তো যে অংশটা বরফের জলের নিচে থাকে সেটা হচ্ছে 11/12 অংশ। তাহলে বরফের ক্ষেত্রে জলের নিচে কত অংশ থাকে, জলের নিচে থাকে 11/12 অংশ। 11/12 অংশ। আর উপরে থাকে কত, উপরে থাকে 1/12 অংশ। তাহলে বরফের ক্ষেত্রে জলের নিচে থাকে 11/12 অংশ আর উপরে থাকে 1/12 অংশ। তাহলে একটা বরফকে তোমরা যখন জলের মধ্যে ডুবিয়ে দেবে, দেখবে তার বেশিরভাগ অংশটাই জলের নিচে থাকছে। তো যে অংশটা জলের নিচে থাকে ওটা হিসেব করে দেখা গেছে যে তার আয়তন বা ভলিউমের 11/12 অংশ জলের নিচে থাকে আর 1/12 অংশ জলের উপরে থাকে। আর যেহেতু বরফের ঘনত্ব জলের ঘনত্ব কম, সেই জন্য বরফের আয়তনটা জলের আয়তনের থেকে বেশি হবে, সমায়তন জলের আয়তনের থেকে। এই কারণে কিন্তু বরফটা জলে ভাসে। যাই হোক, বরফ কেন জলে ভাসে তোমরা শিখলে।
এখন প্রশ্নটা হচ্ছে যে এই বরফ জল জমে যখন বরফে পরিণত হয়, তাহলে আমরা এটা শিখে গেছি যে জল জমে বরফ পরিণত হলে আয়তনে কীভাবে বাড়ে। তো এর কিছু সুবিধাও আছে আবার অসুবিধাও আছে, ঠিক আছে। তো নেক্সট আমরা জল জমে বরফে পরিণত হলে যে আয়তনে বাড়ে, তো এর কিছু সুবিধা এবং অসুবিধা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো জল জমে বরফে পরিণত হলে আমরা জেনে গেছি যে এর আয়তনে কি হয়, আয়তনে বাড়ে। এখন এই জল জমে যখন বরফে পরিণত হয়, তো আয়তনে যে বাড়ে এর কিছু সুবিধা এবং অসুবিধা আজকে আমরা আলোচনা করব, এখন আমরা আলোচনা করব। তো প্রথমে আমি অসুবিধার কথা আসি। তোমরা সকলেই জানো যে আমাদের যে বিশেষ করে যে 4 চাকা যে গাড়িগুলো হয়, সেই 4 চাকা গাড়ি, সে মারুতি গাড়ি হোক আর তার থেকে বড় যে গাড়িগুলো হয়, সেই গাড়ির ইঞ্জিনগুলো বেশিরভাগই ওয়াটার কুলার হওয়ার জন্য, সেই ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য তাতে কিন্তু এক ধরনের জলের ব্যবস্থা থাকে। আর সেই জলগুলো পাইপের মাধ্যমে ইঞ্জিনের বিভিন্ন অংশে যায় এবং ইঞ্জিনটা কি করে ঠান্ডা রাখে। তো এইটাকে বলা হয়, এই যে এই যে গাড়িতে জলের যে ব্যবস্থা, তাকে বলা হয়, সেই যন্ত্রটাকে বলা হয় রেডিয়েটর বলা হয়। রেডিয়েটর কি বলা হয়? রেডিয়েটর বলা হয়। রেডিয়েটর গাড়ি কি বলা হয়? রেডিয়েটর। তো এই রেডিয়েটর এর তো একটা বিভিন্ন জাল দিয়ে তৈরি যন্ত্রাংশ। এখন এর মধ্যে থেকে জলগুলো বিভিন্ন পাইপের সাহায্যে ইঞ্জিনের মধ্যে পৌঁছে যায়। এখন যখন গাড়ি চালু থাকে তো তখন ইঞ্জিনের মধ্যে ওই পাইপগুলোর মধ্যে জল থাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু গাড়ি যখন স্টপ অবস্থায় থাকে, তখন বিশেষ করে শীত প্রধান দেশে রাত্রিবেলা যখন গাড়ি বন্ধ থাকে, তখন কিন্তু এই পাইপের মধ্যে যে জলগুলো থাকে সেগুলো জমে যায়। জমে কিসে পরিণত হয়ে যায়? বরফে পরিণত হয়ে যায়। তো তোমরা একটু আগে জেনে এসছো যে জল যখন জমে বরফে পরিণত হয়ে যায়, তখন কি হয়? তখন তার ভলিউম বা আয়তনটা বেড়ে যায়। এখন ওই পাইপের মধ্যে যে জল ছিল, সেই জলের আয়তন থেকে ওই পাইপের জলটা যখন বরফ হবে, তার আয়তন তো বেশি, কিন্তু সেই বেশি আয়তনে থাকার মতো জায়গা তো পাইপের মধ্যে নেই। ফলে কি হবে? পাইপটা কিন্তু ফেটে যায়। তো এই জন্য কি হয় যে রেডিয়েটরের পাইপ শীত প্রধান দেশের গাড়ির ক্ষেত্রে এটা, তাহলে রেডিয়েটরের পাইপের জল, তাহলে পাইপের জল শীত প্রধান দেশে শীত প্রধান দেশে তাহলে কি লিখছি আমরা এখানে? যে রেডিয়েটর মানে হচ্ছে গাড়ির রেডিয়েটর। আচ্ছা, তোমরা এটা মনে রাখবে, রেডিয়েটর কোথায় থাকে? তাহলে গাড়ি। তাহলে আমি এটা লিখে দিলাম যে গাড়ির রেডিয়েটর পাইপের জল শীত প্রধান দেশে বরফে পরিণত হলে আয়তনে কি হয়? পরিণত হলে আয়তনে বাড়ে এবং এই আয়তনে বাড়ার জন্য কি হয়? আয়তনে বাড়ার জন্য কিন্তু পাইপ ফেটে যায়। এর ফলে পাইপ ফেটে যায়, জলের পাইপ ফেটে যায়। এটা কিন্তু একটা অসুবিধা, তোমরা মনে রাখবে, এটা কিন্তু খুবই অসুবিধে। তো এই অসুবিধা বর্তমানে কিছুটা হলেও দূর করা হয়েছে অন্যভাবে, ওই জলের সাথে কিছু মিশিয়ে, যাতে করে ওই জলটা বরফে পরিণত হতে না পারে, সেই ব্যবস্থা কিন্তু করা আছে। অসুবিধা, এটা জলের পাইপ ফেটে অসুবিধার সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে এর ফলে জলের পাইপ ফেটে অসুবিধার সৃষ্টি হয়। আচ্ছা, এটা একটা অসুবিধা আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে আর কি অসুবিধা থাকতে পারে? একইভাবে ধরো, এটা তো গাড়ির রেডিয়েটরের পাইপ, হ্যাঁ, এছাড়া ওই শীত প্রধান দেশে যে জল সরবরাহের যে পাইপগুলো, ওই একই কারণে কিন্তু ফেটে যায়। তাহলে এটা যদি একটা অসুবিধা হয়। 2 নম্বর অসুবিধা হচ্ছে কি? জল সরবরাহের পাইপ একই কারণে কিন্তু ফেটে যায়। একই কারণে মানে ওই জমে যখন বরফ পরিণত হয় রাত্রের দিকে, তো জল সরবরাহের পাইপ একই কারণে ফেটে যায়। এটাও একটা আর্থিক ক্ষতি। তাহলে একই কারণে ফেটে যায়, ঠিক আছে। এটা একটা অসুবিধা। এখন এই অসুবিধাগুলো ছাড়া কিন্তু কিছু সুবিধাও আছে। সুবিধা কি আছে? তাহলে সুবিধাগুলো এবার আমি আলোচনা করছি। তো সুবিধা কি আছে? এখন দেখো, নিশ্চয়ই প্রত্যেকটা কাজের কিছু কিছু অসুবিধা যেমন থাকে, তো সুবিধাও থাকে। তো এখানে এবার আমরা সুবিধাগুলো নিয়ে আলোচনা করবো। সুবিধা কি থাকতে হয়? এখন সুবিধা বলতে গেলে তোমরা নিশ্চয়ই জানো যে এই যে শীত প্রধান যে দেশগুলো রয়েছে, যেমন মেরু প্রদেশে আমাদের সবসময় বরফ থাকে, দার্জিলিং, এই সমস্ত জায়গায় ঠান্ডার দেশ এগুলো বা ঠান্ডার জায়গা। তো এই সমস্ত জায়গায় জলাশয়ের পানিরা কিভাবে বেঁচে থাকে? তো অনেক সময় আমরা দেখেছি বা বিভিন্ন তোমরা ডিসকভারি চ্যানেল বা এইসব জায়গায় দেখবে যে আমাদের যে দুটো মেরু আছে, হ্যাঁ, পৃথিবীর যে দুটো মেরু আছে, সেখানে তো সারা বছরই কি থাকে? বরফ পড়ে থাকে। এখন ওখানকার সমুদ্র বা ওই জলাশয়গুলোর উপরের তলে কি থাকে? বরফ থাকে। এখন উপরের তলে বরফ থাকলেও কিন্তু এটা মাথায় রাখবে যে ওখানে কিন্তু ওই যে পুকুর বা সমুদ্র যে জলটা আছে, সেটা কিন্তু একেবারে নিচের থেকে বরফ হয়ে যায়।
তোমরা যদি খুব ভালোভাবে ওখানে দেখো যে ওই বরফটা কেবলমাত্র জলের উপরের ভাগটাতেই কিন্তু রয়েছে, নিচের দিকে কি থাকে, নিচের দিকে কিন্তু জলই থাকে। তো এই নিচের দিকে জল থাকার জন্য কি হয়, ওই জল থাকার জন্য ওখানে যে জলজ প্রাণীগুলো রয়েছে সেগুলো কিন্তু বেঁচে থাকে। নাহলে যদি গোটা ধরো সমুদ্র বা গোটা জলাশয় যদি টোটালি বরফ হয়ে যেত, তাহলে তাদের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব হতো না। তো এটা কিন্তু একটা সুবিধা, এবং এটা এমনই একটা গড গিফটেড ব্যাপার যার ফলে কিন্তু ওরা ওখানে বেঁচে থাকতে পারে, নাহলে কিন্তু কোনোভাবেই ওদের ওখানে বেঁচে থাকা সম্ভব হতো না। যাই হোক, তো এটা আমরা জানলাম। তো আমরা এটা একটা সুবিধে বলবো। আর তোমরা বলতে পারো যে কেন এইভাবে বরফটা উপরে তলেই থাকে, নিচে তলে থাকে না। তার কারণ ওই একই কারণ, যে বরফ জলটা যখন জমে বরফ পরিণত হবে তখন কিন্তু সে আর নিচে থাকতে পারবে না, যেহেতু সে জলের থেকে হালকা, সে তাহলে জলের উপরিতলটায় চলে আসবে। এবার বরফ মনে রাখবে তাপের পুকুরি হয়, কিন্তু বরফ কখনোই কিন্তু মানে তাপকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে দেয় না। ফলে ওই যে জলের উপরিতলটায় যে বরফটা চলে এলো, তখন কিন্তু বাইরে ধরো মাইনাসের টেম্পারেচার চলে গেছে, জলের বাইরে -20, -30 যাই মনে করো, সেই মাইনাসের টেম্পারেচার চলে গেল, কিন্তু জলের নিচের তাপমাত্রা 0 ডিগ্রির নিচে আর নামতে পারবে না, 0 ডিগ্রির নিচে নামতে পারবে। শুধু তাই নয়, যে জলের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিমিটার, জলের ঘনত্ব কিন্তু সর্বাধিক। জলের একটা ব্যতিক্রান্ত প্রসারণ আছে, কোনো উঁচু ক্লাসে গিয়ে পড়বে। তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড যে জল, তার ঘনত্ব সর্বাধিক হয়। ফলে ওই 4 ডিগ্রি সেন্টিমিটার সর্বাধিক ঘনত্বের জল কিন্তু একেবারে বরফে মানে জলাশয়ের একেবারে নিচের দিকে চলে যায়। নিচের দিকে জল যেটা থাকে তার কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রি হয় না। যেহেতু 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের ঘনত্ব সর্বাধিক, জলের ক্ষেত্রে প্রসারণটা কিন্তু ব্যতিক্রান্ত আছে। কারণ নর্মাল অন্যান্য তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, কিন্তু জলের ক্ষেত্রে দেখা যায় যে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আয়তন বাড়ে। জলের প্রসারণটা ঠিক এরকম। ধরো অন্যান্য তরলের ক্ষেত্রে দেখা গেছে যে তাপমাত্রা যত আমরা কি করি বাড়াই, তত কি হয়, তাপমাত্রা বাড়ালে তাদের আয়তন কিন্তু বাড়ে, ঠিক আছে। আর জলের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের জলের যদি আয়তনের গ্রাফটা এরকম হয়, তো এইটা যদি আমাদের কি বলবো যে আমাদের আয়তনের যে গ্রাফ, সেই আয়তনের গ্রাফ কিন্তু ঠিক এইরকম টাইপের। প্রথমে এর টেম্পারেচার আমরা যখন বাড়াবো, হ্যাঁ, তো তখন এর 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 আয়তন কিন্তু আস্তে আস্তে কি করবে, কমবে। তারপরে এর আয়তন কিন্তু বাড়তে থাকবে। প্রথমে এর আয়তন কি হবে, কমবে, তারপরে এর আয়তন বাড়তে থাকবে। তাহলে এই ধরো আমরা এখানে টেম্পারেচারটা শুরু করলাম, এদিকে হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে। এখানে আমরা এদিকে যদি তাপমাত্রা দিই, তা এটা ধরো আয়তন আর এটা তাপমাত্রা, ঠিক আছে। এটাকে আমরা কি বলছি, তাপমাত্রা। তাপমাত্রা এদিকটা আমরা তাপমাত্রা দিয়ে প্রকাশ করছি, তাপমাত্রা, ঠিক আছে, তাপমাত্রা। আর এখানে আমরা কি করবো, আয়তন দেবো, আয়তন। তো আয়তন, ঠিক আছে। তো এই আয়তনের ক্ষেত্রে দেখা গেছে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের ঘনত্ব সর্বাধিক, মানে কি আয়তনটা কিন্তু সবচেয়ে, ঘনত্ব সর্বাধিক হলে কি হবে, আয়তনটা কিন্তু সবচেয়ে কম হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যখন আমরা মানে আয়তনের ব্যাপারে যাব, তখন দেখবো যে এই যদি তাপমাত্রা টি দিয়ে প্রকাশ করি, এটা যদি ভি দিয়ে প্রকাশ করি, তাহলে কিন্তু আমাদের প্রথমে যখন আমরা টেম্পারেচার বাড়াবো আস্তে আস্তে, তখন কিন্তু আয়তন, টেম্পারেচার বাড়ানো মানে কোন দিকে যাওয়া, তো এই দিকে যাওয়া। তো টেম্পারেচার বাড়াবো তখন কিন্তু আয়তন কমবে, কমতে কমতে এই যে এইখানে এসে আমাদের আয়তনটা কেটে যাবে, আয়তনটা সবচেয়ে কম হবে, এখানে ঘনত্বটা কিন্তু বেশি হবে। তারপর আস্তে আস্তে কি হবে, আয়তনটা আমাদের বাড়তে থাকবে, আয়তনটা আবার বাড়তে থাকবে, ঠিক আছে। প্রথমে আয়তন কমবে, তারপরে কি হবে, এইটা ধরো 1, 2, 3, এইটা হচ্ছে 4, ঠিক আছে। এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের মানে আমাদের সবচেয়ে কম হয়, জলের আয়তনটা সবচেয়ে কম, ঘনত্বটা সবচেয়ে বেশি হয়। তারপর তাপমাত্রা বাড়লে আয়তনটা বাড়তে থাকে। তো এটাই হচ্ছে আমাদের ব্যতিক্রান্ত প্রসারণ হয়। এবং এই ব্যতিক্রান্ত প্রসারের জন্য তোমরা মনে রাখবে কিন্তু যে শীতপ্রধান দেশে কিন্তু ওই জলজ প্রাণীরা কিন্তু বেঁচে থাকে। তাহলে আমরা সুবিধা কি লিখবো, যে শীতপ্রধান দেশে, শীতপ্রধান প্রধান দেশে জলজ প্রাণীরা, জলজ প্রাণীরা প্রাণীরা বেঁচে থাকে। জলজ প্রাণীরা জলের মধ্যে বেঁচে থাকতে পারে, জলের মধ্যে বেঁচে থাকতে পারে, বেঁচে থাকে, এটা একটা সুবিধে। তা এছাড়া আর কি সুবিধা আছে, অনেক সময় দেখা যায় যে পাথরের যে ফাটল, পাহাড়ের যে পাথরগুলো রয়েছে, সেই ফাটলে জল ঢুকে যায়, বৃষ্টির জল ঢুকে যায়, ঢুকে গিয়ে সেখানে কি হয় না, সেখানে জলটা জমে বরফে পরিণত হয়, এবং বরফ পরিণত হলে আয়তনে বাড়ে, কিন্তু জায়গা নেই, ফলে পাথরের উপর চাপ প্রয়োগ করে কিন্তু পাথর ফেটে যায়। তো এটা একটা সুবিধে। তাহলে এটা যেমন সুবিধা, শীতপ্রধান দেশের জলজ প্রাণীরা জলের মধ্যে বেঁচে থাকে। আর একটা সুবিধা কি, পাথরের ফাটলে জল জমে পাথরের ফাটলে জল জমে বরফে পরিণত হয়, জল জমে বরফে
বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, পরিণত হলে হলে আয়তনে বেড়ে পাথর ফেটে যায়, আয়তনে বেড়ে পাথর ফেটে যায়। তাহলে আমরা দুটো সুবিধার কথা জানলাম, আবার দুটো অসুবিধার কথাই জানলাম। পাথর ফেটে যায়, তাহলে ফেটে যায়। তাহলে আমরা জলের যে ব্যতিক্রান্ত প্রসারণ বা যাই কেন বলি না কেন, জলের যে এই জমে বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এর সুবিধাগুলো আমরা জানলাম দুটো। কি না, শীতপ্রধান দেশে জলজ প্রাণীরা জলের মধ্যে বেঁচে থাকে, আর পাথরের ফাটলে জল জমে বরফে পরিণত হলে আয়তনে বেড়ে পাথর ফেটে যায়। তো এটাও কিন্তু একটা সুবিধা, কারণ পাথরগুলো টুকরো টুকরো হয়ে গেলে সেগুলো ব্যবহার করতে আমাদের সুবিধা হয়। তো যাই হোক, তো এইটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটা লেখচিত্র। তোমরা একটু মনে রেখে দেবে যে এখানে কিন্তু ফার্স্ট তাপমাত্রা যত আমরা বাড়াচ্ছি, দেখো তাপমাত্রা যত বাড়ছে আয়তন কিন্তু কমছে। এই জায়গায় এসে আয়তনটা সবচেয়ে কম হচ্ছে, ঘনত্বটা সবচেয়ে বেশি হবে, তারপর কিন্তু আয়তন আস্তে আস্তে বাড়তে থাকবে। তো অন্যান্য তরলের ক্ষেত্রে কিন্তু এটা প্রথম থেকেই বাড়তে থাকে, সেখানে কিন্তু লেখচিত্রটা এরকম হয়। যাই হোক, অন্যান্য তরলের ক্ষেত্রে যাই হোক, এটা কিন্তু জলের ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে? জলের প্রসারণ। এটা হচ্ছে জলের প্রসারণের লেখচিত্র। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। যাই হোক, তো আমি নেক্সট তোমাদের অন্য যে বিষয় আছে বা টপিক আছে সেটি আলোচনা করছি। তো আমরা জেনেছি যে জল জমে যখন বরফে পরিণত হয় তখন কি হয়? আয়তনে বাড়ে। তো এরকম আরো বেশ কিছু কিছু ধাতু আছে যেগুলো কিন্তু জল জমে নয়, সেগুলো যখন তরল থেকে কঠিনে পরিণত হয় তখন কিন্তু তার আয়তন বাড়ে। যেমন এরকম এরকম সেম বরফের মতো বা জিনিস কি কি আছে, যেমন হচ্ছে ঢালাই লোহা। ঠিক আছে, ঢালাই লোহা যখন কিন্তু তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় হয় তখন কিন্তু এর আয়তনে বাড়ে। তাহলে ঢালাই লোহা, আর কি আছে? পিতল। হ্যাঁ, পিতল এরাও তরল থেকে কঠিনে পরিণত হলে এদের কিন্তু আয়তনে বাড়ে। এরাও তরল থেকে কঠিন হলে এদের কিন্তু আয়তনে বেড়ে যায়। কঠিন হলে কি হয়? আয়তনে বাড়ে। কঠিন হলে এরা আয়তনে বাড়ে। তো এরা যে আয়তনে বাড়ে, তাহলে এদেরও কিছু সুবিধা আছে। তো কি সুবিধা এদের, এবার সেই বিষয়ে আমরা আলোচনা করবো। তো অনেক সময় আমরা দেখি যে বেশ কিছু মূর্তি, ধাতব যে মূর্তিগুলো সেগুলো কিন্তু পিতল দিয়ে তৈরি করা হয়। ধাতব মূর্তি কি দিয়ে তৈরি করা হয়? ধাতব মূর্তি পিতল দিয়ে তৈরি হয় এই কারণেই পিতল দিয়ে তৈরি করা হয়। পিতল দিয়ে তৈরি করা হয়। এখন এই পিতল দিয়ে ধাতব মূর্তি তৈরি করলে কিন্তু সুবিধা আছে। কি সুবিধা আছে সেটাই কিন্তু আমরা আলোচনা করব। সুবিধা হচ্ছে এটাই যে আমরা প্রথমে ছাঁচের ভিতরে যখন পিতলটাকে ঢেলে দিই, গলিত পিতলটাকে, তখন সেটা ছাঁচের যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো আছে সেই জায়গায় তরল হওয়ার কারণে সেটা খুব ভালোভাবে চলে যায় বা পৌঁছে যায়। এবার আমরা যখন ওইটা ছাঁচের মুখটা বন্ধ করে দেওয়া হয় তরল পিতল ঢেলে দেওয়ার পর, তারপর কি হয় যে যখন ওটা ঠান্ডা হয়ে কঠিনে পরিণত হয় তখন ওর আয়তন বেড়ে যায়, এবং আয়তন বাড়ার কারণে ছাঁচের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতেও কিন্তু পিতল পৌঁছে যায়। ফলে ছাঁচের প্রত্যেকটা সূক্ষ্ম জায়গা খুব ভালোভাবে কিন্তু মানে প্রতীয়মান হয়। যখন আমরা ওই মূর্তিটা বের করি তখন কিন্তু তার সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো ভালোভাবে লক্ষ্য করা যায়। অন্যদিকে আমরা কিন্তু মোম দিয়ে যদি কোনো পুতুল বা কোনো ডিজাইন তৈরি করি, সেখানে কিন্তু গলিত মোম যখন আমরা ছাঁচের মধ্যে ফেলে দেবো, সে কিন্তু উল্টো ঘটনা ঘটে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে আমরা তরল মোম থেকে যখন কঠিন মোমে হবে তত আয়তনটা কমে যাবে, ফলে কিন্তু মোমের পুতুল অত বেশি সূক্ষ্ম হবে না, অর্থাৎ এর সূক্ষ্ম কিনারাগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য করা যাবে না। অন্যদিকে ঢালাই পিতল দিয়ে তৈরি যে আমাদের ঢালাই লোহা বা দিয়ে তৈরি এই সমস্ত মূর্তিগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে এরা তৈরি করা সম্ভব। নেক্সট আমি তোমাদেরকে পরবর্তী যে বিষয় আছে সেখানে আলোচনা করতে আসছি। আচ্ছা, তো এরপরে আমরা যে বিষয়টিতে আসছি যে চাপের দ্বারা গলনাঙ্কের পরিবর্তন। তো এটা বুঝতে গেলে আমরা একটা পরীক্ষা করতে হবে। ধরো দুখণ্ড বরফ আমরা যদি নিই, দুখণ্ড বরফ, ধরো এই দুটো বরফকে আমরা, এটা হচ্ছে দুখণ্ড আমরা বরফ নিলাম। তো এই দুখণ্ড বরফকে আমরা যদি পাশাপাশি রেখে এখানে কি দেওয়া হয়? চাপ দেওয়া হয়। যদি আমরা চাপ দিই তাহলে চাপ দেওয়া হলো, কিছুক্ষণ বাদে কি দেখা যাবে না, চাপ যখন আমি সরিয়ে নেবো তখন দেখবো যে আমরা বরফটা কি হয়ে গেছে? বরফটা জুড়ে গেছে। বরফের টুকরো দুটো জুড়ে যাবে। তাহলে বরফের টুকরো দুটি কি হবে? টুকরো দুটি জুড়ে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষা যে দুখণ্ড বরফের টুকরো আমরা নেব, নিয়ে সেগুলোকে পাশাপাশি রেখে চাপ দেবো। এবার বেশ কিছুক্ষণ চাপ দিয়ে রাখার পর আমরা ছেড়ে দেবো, চাপ সরিয়ে নেবো, দেখা যাবে কিন্তু বরফের টুকরোগুলো কি হলো? পরস্পর জুড়ে গেল। তো এটা কেন ঘটে? তার কারণ হচ্ছে দেখো, এই বরফের এই যে জায়গায় আমরা যখন যে জায়গাগুলো টাচিং করে রেখেছি
তো সেই জায়গায় আমরা যখন চাপ দিচ্ছি সেই জায়গায় বরফটা কি হয়, বরফের গলনাঙ্কটা কমে যায়। ফলে এই জায়গায় পরিবেশে যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে কিন্তু বরফটা গলে যায়। বরফটা গলে যায় মানে এই জায়গার বরফ কিন্তু গলে যায়, ঠিক আছে। গলে কিসে পরিণত হয়, জলে পরিণত হয়। এরপর আমরা যখনই চাপ সরিয়ে নিই তখন কিন্তু আবার এখানকার বরফ মানে তরল যে জলটা তৈরি হয় সেই জলটা কিন্তু জমে বরফ পরিণত হয়। ফলে কিন্তু ওই বরফ টুকরোগুলো জুড়ে যায়। তো এই ঘটনাটাকে পরবর্তীকালে তোমরা শুনবে, এটাকে বলে পুনঃশিলি ভবন। কি বলা হয়? পুনঃশিলি শিলি ভবন। এই পুনঃশিলি ভবন সংক্রান্ত বটমলি বলে একজন বিজ্ঞানী এই পরীক্ষাটি করেছিলেন। তো তিনি দেখিয়েছিলেন যে দুখণ্ড বরফকে চাপ দিয়ে কিছুক্ষণ বাদে চাপ সরিয়ে বরফের খণ্ড দুটো জুড়ে যায়। তো অ্যাকচুয়ালি এর কারণ হলো যে চাপ দিলে কিন্তু বরফের গলনাঙ্ক কি হয়, কমে যায়। তাহলে আমরা যেটা জানলাম যে চাপ দিলে বা চাপ বাড়ালেই বলা কি, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কি হয়, বরফের গলনাঙ্ক চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কিন্তু কমে যায়। চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। আর এই কমে যাওয়ার জন্যে এই যে সংযোগস্থল, এই সংযোগস্থলে কি হয়, সংযোগস্থলে যে বরফের টুকরোটা থাকে সেই বরফের টুকরো গুলো গলে জলে পরিণত হয়। আবার যখন আমি এখানে চাপ সরিয়ে নিচ্ছি তখন গলনাঙ্ক আবার বেড়ে যায়। ফলে কি হয় যে এখানকার বরফ জমে জল জমে বরফ পরিণত হয়। এর ফলে কিন্তু এখানকার বরফ জুড়ে যায়। তো যাই হোক, তো বরফের ক্ষেত্রে তাহলে আমরা জানলাম কি যে চাপ আমরা যত বাড়াবো ততই কিন্তু বরফের গলনাঙ্ক কি হবে, কমে যাবে এবং খুব দ্রুত বরফ গলে যাবে। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারলে আশা করি। তো তাহলে আমরা এটা জানলাম যে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। তো 76 সেমি চাপে 76 সেমি HG চাপে, 76 সেমি HG মানে পারস্তম্ভে চাপে বরফের গলনাঙ্ক কত? চাপে আমরা জানি যে বরফের গলনাঙ্ক হচ্ছে আমাদের, বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখন তাহলে এরপরে আমরা যদি চাপ বাড়াই তাহলে বরফের গলনাঙ্ক কি হবে, কমে যাবে। দেখা গেছে যে এক বায়ুমণ্ডলীয় চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কিন্তু কত, বরফের গলনাঙ্ক আমাদের কিন্তু একটু নির্দিষ্ট পরিমাণে কমে যায়। সেই গলনাঙ্কটা কত পরিমাণে কমে যায়, তাহলে টেম্পারেচারটা সেটা আমরা লিখছি। দেখো, বরফের গলনাঙ্ক সাধারণত 0.0007 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়। এটা কিন্তু তোমরা মাথায় রেখে দেবে যে আমরা যখন চাপ বাড়াবো তো মাত্র এক বায়ুমণ্ডলে চাপ বাড়া বরফের গলনাঙ্ক কিন্তু এই পরিমাণ অর্থাৎ 0.0007 ডিগ্রি সেন্টিগ্রেড কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, বা কমে যাবে। তো কিছু কিছু বরফের যে এই ঘটনা ঘটছে অ্যাকচুয়ালি কেন এরকম ঘটছে, কারণ আমরা জানি যে চাপ বরফের ক্ষেত্রে কি হয় যে যখন আমরা চাপ বাড়ছি, বরফ তো নর্মালি জল যখন জমে বরফ পরিণত আয়তনে বাড়ে। তো এখানে দেখা যাচ্ছে যে চাপ বাড়ালে কিন্তু আয়তন বৃদ্ধি পেতে কি হয়, অসুবিধা তৈরি হয়, আয়তন বৃদ্ধি পেতে অসুবিধা হয়। ফলে কিন্তু দেখা যায় যে গলনাঙ্কটা কিন্তু এখানে হ্রাস পেয়ে যায়। আবার অন্যদিকে কি আছে যে আমরা যে পড়ে এসেছি যে অ্যালুমিনিয়াম যে ধাতু আছে, অ্যালুমিনিয়াম বা সীসা, ঠিক আছে, মোম, এরকম যে সব পদার্থগুলো রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনা ঘটে। চাপ বাড়ালে গলনাঙ্ক কিন্তু বেড়ে যায়। চাপ বাড়ালে কি হয়, গলনাঙ্ক বাড়ে। তো এইগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। মোমের ক্ষেত্রে একটা হিসাব তোমাদের বইয়ে দেওয়া আছে। চাপ বাড়ালে এদের গলনাঙ্ক এক বায়ুমণ্ডলীয় চাপে 0.04 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়। তাহলে মোমের ক্ষেত্রে সাধারণত এক বায়ুমণ্ডলীয় চাপ বাড়ালে কত এদের আমাদের বৃদ্ধি পায়, সেটা হচ্ছে 0.04 ডিগ্রি সেন্টিগ্রেড গলনাঙ্ক বৃদ্ধি পায়। গলনাঙ্ক মানে একটা টেম্পারেচার, তো সেই এদের ক্ষেত্রে গলনাঙ্কটা কি হয়, বৃদ্ধি পায়। এটা কিন্তু মাথায় রেখে দেবে, বৃদ্ধি পায়। মোমের ক্ষেত্রে বাড়ে, সীসার ক্ষেত্রে বাড়ে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও বাড়ে। আবার অন্যদিকে ঢালাই লোহা, বড় পিতল এদের ক্ষেত্রে কিন্তু হ্রাস পেয়ে যায়। যাই হোক, আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো, অনেক সময় দেখা যায় যে উপাদানের কারণেও কিন্তু আমাদের গলনাঙ্কটা কমে যায়। উপাদান যেমন ধরো আমরা দেখেছি বাড়িতে যে ফিউজ তার ব্যবহার করি, ফিউজ তারের ক্ষেত্রে কি হয়, ফিউজ তারের ক্ষেত্রে তোমরা জানো যে এটা তৈরি হয় টিন এবং সীসা নিয়ে। তাহলে ফিউজ তার কি হয়, ফিউজ তার টিন এবং সীসা দিয়ে তৈরি হয়। তাহলে টিন ও সীসা, ঠিক আছে, এই টিন ও সীসার অনুপাত কিন্তু এখানে এখন থাকে 3:1।
তাহলে ফিউজ তার তৈরি হয় টিন ও সীসা দিয়ে, এটা 3:1 অনুপাতে মিশিয়ে তৈরি করা হয়। এখন এই উপাদানে মিশিয়ে ফিউজ তার তৈরি করলে দেখা যাচ্ছে যে গলনাঙ্ক কিন্তু খুব কমে যায়, ফলে আর এমনিতেই এর রোধ খুব বেশি, কারণ এই উপাদানগুলোর রোধ বেশি হয়। তো ফিউজ তারের মধ্য দিয়ে যখন আমাদের বিদ্যুৎ প্রবাহ যায়, তো এর গলনাঙ্ক আমাদের কম, ফলে এখানে খুব বেশি পরিমাণ তাপ উৎপন্ন হলে বা অল্প পরিমাণ তাপ উৎপন্ন হলে কিন্তু এটা গলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, তাহলে এর গলনাঙ্ক কম হয়। গলনাঙ্ক খুবই কম, তাহলে আমরা সেটাই লিখছি গলনাঙ্ক কি হয়, খুব কম, খুব কি হয়, কম হয়। আর এই কম হওয়ার কারণে যখন এই বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট হয়, ঠিক সেই সময়ে কি হয় না, দুটো লাইন খুব সংক্ষেপে যদি জুড়ে যায়, যাকে আমরা শর্ট সার্কিট বলি, সেই সময় ফিউজ তারের গলনাঙ্ক কম হওয়ার কারণে ফিউজ তারের মধ্য দিয়ে যখনই বেশি পরিমাণে প্রবাহমাত্রা যায়, তারটা অল্প হিট হলেই তাহলে কিন্তু কি হয়, গলনাঙ্ক কম হওয়ার জন্য ফিউজ তার কিন্তু গলে গিয়ে বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এবার অন্যান্য তার বা অন্যান্য যন্ত্রাংশগুলো কিন্তু বাঁচিয়ে দেয়। আর যদি আমরা ফিউজ ব্যবহার না করি, তাহলে কি হবে না, অন্যান্য তারগুলো হিট হবে এবং সেখানে বিদ্যুতের লাইন সংযোগ বন্ধ হওয়ার কোনো উপায় নেই, ফলে কিন্তু সেগুলো পুড়তে বা মানে সেগুলো মানে বেশি করে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এর ফলে কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, তোমরা এটা বুঝতে পারলে যে ফিউজ তার উপাদান কিন্তু টিন ও সীসা মিশিয়ে তৈরি করা হয় 3:1 অনুপাতে, এবং গলনাঙ্ক এটা খুব কম হয়। গলনাঙ্ক কম হওয়ার কারণে লাইনে শর্ট সার্কিট হলে এইটার সাহায্যে কিন্তু খুব সহজেই বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিদ্যুতের অন্যান্য যে যন্ত্রাংশ বা অ্যাপারেটাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আচ্ছা, তোমরা হিমমিশ্রের কথা নিশ্চয়ই শুনেছ। এই হিমমিশ্র কিন্তু বরফ আর কি দিয়ে তৈরি করা হয়, বরফ আর হচ্ছে আমাদের নুন মিশিয়ে তৈরি করা হয়। তো হিমমিশ্র অ্যাকচুয়ালি কি, হিমমিশ্র হচ্ছে বরফ আর নুন, তাহলে হিমমিশ্র, এই হিমমিশ্র তৈরি করা হয়েছে বরফ আর কি দিয়ে তৈরি করা হয়, নুন দিয়ে, তাহলে বরফ প্লাস নুন। এখন বরফ আর নুনের একটা ভাগ আছে, নর্মালি এটা 3:1 অনুপাতে মেশানো হয়, ঠিক আছে। তো বরফের টেম্পারেচার তোমরা কত জানো, 0°C জানো, কিন্তু আমরা যে এই হিমমিশ্র তৈরি করি এর টেম্পারেচার হচ্ছে মোটামুটি -20°C, ঠিক আছে। এই -20°C হওয়ার কারণে এইটা দিয়ে কিন্তু খুব নিম্নমানের তাপমাত্রা আমরা তৈরি করতে পারি, যার কারণে এই হিমমিশ্র কিন্তু আমাদের বেশ কিছু জিনিস সংরক্ষণে, যেমন ধরো মাছ, মাংস, এইগুলো সংরক্ষণে কিন্তু আমরা হিমমিশ্র ব্যবহার করতে পারি, অর্থাৎ বরফ এবং নুন মিশিয়ে এটা তৈরি করা। তোমরা যে কুলপি বরফ খাও, সেই কুলপি বরফ কিন্তু একটা হিমমিশ্র উপাদানকে ব্যবহার করে তৈরি করা হয়। অ্যাকচুয়ালি কুলপি বরফের যে জায়গাটা বা এই কুলপি বরফ তৈরি করার যে জায়গা বা সিস্টেমটা, সেটা কিরকম হয়ে থাকে, সেটা অনেকটা, আর তোমরা জানো যে এটা একটা দুটো চেম্বার যুক্ত পাত্র, 2 চেম্বারওয়ালা পাত্র কিন্তু, অর্থাৎ এর চেম্বার থাকে দুটো, একটা থাকে ভিতরে আর একটা থাকে বাইরে। তো এই ভিতরে যেটা, এর মধ্যে থাকে কি থাকে, জল প্লাস চিনি মেশানো থাকে। তাহলে এই ভিতরের যে জায়গাটা, এখানে থাকে কিন্তু জল প্লাস চিনি, এখানে জল আর চিনি মেশানো থাকে, ঠিক আছে। আর বাইরে যে জায়গাটা, বাইরের যে ক্যানটা, সেখানে কিন্তু থাকে হিমমিশ্র, এখানে কি থাকে, হিমমিশ্র মানে কি থাকে, হিমমিশ্র মানে এখানে থাকে বরফ আর নুন, কি থাকে, বরফ প্লাস আমাদের কি থাকে, এখানে নুন, বরফ আর নুন থাকে, এটা মনে রাখবে। তো এখানে জল চিনি থাকে, এখানে বরফ আর নুন থাকে, এটা হচ্ছে আমাদের কুলপি বরফ। কি বলা হয়, কুলপি বরফ কিন্তু এইভাবে তৈরি করা হয়, ঠিক আছে। কুলপি বরফ বা কুলপি মালাই যাই বলি না কেন, তো এইভাবে কিন্তু এটা তৈরি করা হয়, হিমমিশ্র বরফ আর নুন মিশিয়ে তৈরি করা। আচ্ছা, এটা হ্রাস হয় বা এত হ্রাস, এটা ঠিক আছে, তাহলে এত হ্রাস হয়। তো এখান থেকে তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে হিমমিশ্র কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান, এটা কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন ধরো মাংস, আমাদের থেকে যে মাছ, এগুলো সংরক্ষণে এটা ব্যবহার করা, এটা দিয়ে কিন্তু খুব নিম্নমানের তাপমাত্রা তৈরি করা যায়। আশা করি তোমরা এগুলো বুঝতে পারলে যে হিমমিশ্রের ব্যবহার কি, ফিউজ তারের ব্যবহার কি। তো নেক্সট আমি তোমাদের পরবর্তী যে বিষয় আছে সেগুলি নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এরপরে আমরা লিন তাপ বিষয়ে আলোচনা করব। তো লিন তাপ সম্পর্কে তোমরা নিশ্চয়ই জেনেছো যে এই লিন তাপ সপ্তম শ্রেণীতে ছিল। লিন তাপ কি, লিন তাপ হচ্ছে যে আমরা যখন এই তাপের অধ্যায় শুরু করি, তখন কিন্তু একটা পরীক্ষার কথা বলেছিলাম যে আমরা যখন একটা পাত্রে বরফ টুকরো নিয়ে ফার্স্ট তার টেম্পারেচার মাপবো, দেখবো 0°C। এবার ওই বরফকে আমরা যদি হিট দিই, তাহলে বরফ বলতে থাকবে, কিন্তু আমরা দেখবো যে ওই টেম্পারেচার 0°C স্থির থাকবে যতক্ষণ পর্যন্ত না সমস্ত বরফটা গলে জলে পরিণত হয়। অর্থাৎ 0°C জল, বরফ থেকে 0°C জল হওয়া পর্যন্ত টেম্পারেচার কিন্তু 0° থেকে যাবে, বাইরে থেকে আমরা যতই হিট দিই না কেন। এটা কিন্তু খুব একটা মজাদার বিষয়। তাহলে এটা বোঝা গেল যে ওই যে
0°C বরফ থেকে 0°C যখন জল হচ্ছে, তাদের মধ্যে তাপমাত্রা কিন্তু একই রয়েছে, কিন্তু বাইরে থেকে আমরা তাপ দিয়ে যাচ্ছি। তো তাহলে এই যে তাপটা দিয়ে যাচ্ছে, এটা কি তাপ? এটা অ্যাকচুয়ালি লিঙ্ক তাপ। এই লিঙ্ক তাপের কাজ হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি কিন্তু ঘটে না। লিঙ্ক তাপের ক্ষেত্রে কি ঘটে? তাহলে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে আমি কি বলবো? লিঙ্ক তাপ হচ্ছে যে তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়। তাহলে লিন তাপ সম্বন্ধে আমরা জানতে পারলাম যে লিন তাপ হচ্ছে এমন একটা তাপ যে তাপ কিন্তু পদার্থের কোনোভাবেই তাপমাত্রার পরিবর্তন ঘটাবে না, শুধুমাত্র কি ঘটায়? অবস্থার পরিবর্তন ঘটায়। এখন সেই অবস্থার পরিবর্তন শুধুমাত্র যে কঠিন থেকে তরল তা না, উল্টোটাও ঠিক, তরল থেকে কঠিন বা তরল থেকে বাষ্প, এটাও কিন্তু সেখানেও কিন্তু ওই লিন তাপের ব্যাপারটা রয়েছে। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে গলনের লিন তাপ। বরফের গলনের যে লিন তাপ সেটা নিয়ে আলোচনা করবো। তাহলে গলনের লিন তাপ। আচ্ছা, তোমরা এটা বুঝতে পারছো যে ওই পরীক্ষাটা যখন আমরা করছিলাম, যে বরফের পরীক্ষাটা যখন আমরা করছিলাম, যে একটা পাত্রে বরফ নিয়ে, তো সেই বরফটাকে যখন আমরা হিট দিয়ে গলাচ্ছিলাম, তাহলে বাইরে থেকে তো আমরা তাপ দিয়ে যাচ্ছি, কিন্তু তার সাথেও দেখতে পাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত না সমস্ত বরফটা গলে জলে পরিণত হচ্ছে, ততক্ষণ কিন্তু তাপমাত্রা 0°C থেকে যাচ্ছে। তাহলে যে তাপটা আমরা দিচ্ছি সেই তাপটা তো নির্দিষ্ট মানের একটা তাপ, তাহলে সেই তাপটাই কি বলবো? তাহলে বরফের লিন তাপ বলবো। তো ওইটাকে বলা হয় কি? বরফের গলনের লিন তাপ। তো বরফের গলনের লিন তাপ সাধারণত দেখা গেছে 80 ক্যালোরি পার গ্রাম। বরফের গলনের লিন তাপ কি? 80 ক্যালোরি পার গ্রাম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে 0°C যদি আমি 1 গ্রাম বরফকে 0°C 1 গ্রাম জলে পরিণত করি, তাহলে কিন্তু আমাকে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ দিতে হবে। অর্থাৎ 0°C উষ্ণতার 1 গ্রাম বরফকে 0°, এর অর্থ, ঠিক আছে, এর অর্থটা কি? তাহলে এর অর্থটা হচ্ছে 0°C 1 গ্রাম বরফকে 0°C উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে আমাদের কত লাগবে? পরিণত করতে 80 ক্যালোরি তাপ বাইরে থেকে দিতে হবে। তাহলে করতে বাইরে থেকে কত তাপ দিতে হবে? বাইরে থেকে, এই কথাটা কিন্তু মনে রাখবে, বাইরে থেকে 80 ক্যালোরি তাপ দিতে হবে। এখন এই লিন তাপ সবসময় বাইরে থেকে কিন্তু দিতে হয়। অনেক সময় আমাদের এটা সাপ্লাই যদি না পায়, তাহলে কিন্তু এর ফলে অবস্থার পরিবর্তন হবে না। তাহলে বাইরে থেকে তাপ দিতে হবে। তাহলে তোমার যদি প্রশ্ন করা হয় যে বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রামের অর্থ কি, তখন তোমরা বলবে যে 0°C 1 গ্রাম বরফকে 0°C 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হবে। ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা এই ঘটনা একটা তোমাদের বই পরীক্ষা আছে, দেখবে যে আমরা একটা বরফের গর্তের মধ্যে এরকম ধর একটা বরফের গর্ত করেছি, সেই গর্তের মধ্যে আমরা জল ঢেলে দিয়েছি। এখন এটা হচ্ছে বরফের গর্ত, এই জায়গাটা কি? বরফের জল, আর এইটা হচ্ছে বরফের গর্ত। এই বরফের গর্তের মধ্যে আমরা যখন জল ঢেলে দেবো, তখন দেখা যাবে কিন্তু এই জলটা বরফ হবে না। কেন হবে না? কারণ এই জলের টেম্পারেচারও হচ্ছে কত ডিগ্রি? 0°, আর বরফের টেম্পারেচারও হচ্ছে 0°। দুজনের টেম্পারেচার বা তাপমাত্রা সেম। তাহলে এর এই 0°C জল যদি বরফ হতে হয়, তাহলে 80 ক্যালোরি তাপ বর্জন করতে হবে। তো অ্যাকচুয়ালি তাপ বর্জন করতে পারবে না। তাহলে এই জল কি করতে পারবে না? এর তাপ বর্জন করতে পারবে না। এই যে এখানে জলটা দিয়েছি, সেই জলটা কিন্তু এখানে আমাদের তাপ বর্জন করতে পারবে না। ফলে এই জলটা বরফের গর্তের মধ্যে যে জলটা থাকবে, সেটা কিন্তু বরফে পরিণত হবে না। এই কারণে বরফের গর্তের মধ্যে থাকা জল, থাকা জল জমে বরফে পরিণত হয় না। থাকা জল জমে বরফে পরিণত হয় না। তাহলে তোমার যদি প্রশ্ন করা হয় যে বরফের গর্তের মধ্যে যে জল ঢালায়, সেই জলটা কি বরফে পরিণত হবে? অবশ্যই না। কারণ এই জলটার টেম্পারেচার 0°, আর বাইরে যে বরফ আছে তার টেম্পারেচার 0°। ফলে এই 0°C জল যদি বরফ পরিণত তাকে 80 ক্যালোরি তাপ বর্জন করতে হবে। কিন্তু এর পক্ষে তাপ বর্জন সম্ভব নয়, যেহেতু দুজনের টেম্পারেচার ঠিক সেম। সেই জন্য এই জলটা কিন্তু জলই থেকে যাবে। নেক্সট আমি পরবর্তী বিষয়ে আসছি তোমাদের কাছে।
আচ্ছা, নেক্সট আমরা বাষ্পীভবন বিষয়ে আসছি। তো ওই বাষ্পীভবন কি ফার্স্ট তোমাদের জানতে হবে। তো বাষ্পীভবন জানতে গেলে তোমাদের প্রথম কিছু বাস্তব উদাহরণ বা ঘটনার কথা জানতে হবে। সেগুলি হলো, তোমরা সকলেই দেখেছো যে গ্রীষ্মকালে পুকুরের নদী নালা এসবের জল কি হয়, শুকিয়ে যায় সূর্যের তাপে। ঠিক আছে। আবার দেখেছো যে শরীরে যে আমাদের ঘাম হয়, সেই ঘাম কিন্তু পাখার হাড় সামনে দাঁড়ালে কি হয়, ঘাম কিন্তু শুকিয়ে যায়, অর্থাৎ সেখানে কিন্তু ভিজে ভাবটা থাকে না। অনেক সময় আমরা ভিজে জামা কাপড় শুকানোর জন্য আমরা ছাদে বা যে কোনো আলগায় যখন সাদা কাপড় মেলে নিই, ভিজে কাপড়টা মানে চাড়িয়ে দিই, তখন দেখা যায় যে সেখান থেকে কিন্তু সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে চলে যায়। মানে চলে যায় আমরা এটা জানি, কিন্তু কিভাবে যায় সেটা আমরা হয়তো অনেকেই জানি না। তো এই সমস্ত ঘটনাগুলো থেকে কি বুঝতে হবে যে তাপের প্রভাবে জল কিন্তু কি হয়, যে জল বাষ্পে পরিণত হয়ে যায়। তো আমরা হয়তো এই বাষ্প চোখে দেখতে পাই না, কিন্তু অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো ঘটে। না ঘটলে তাহলে তো আমাদের এই জিনিসগুলো সম্ভব হতো না, অর্থাৎ গায়ে থেকে ঘাম শুকোতো না, পাখার নিচে দাঁড়ালে ঘাম শুকোতো না, বা অনেক সময় দেখা যেত এই যে জামা কাপড় আমরা রোদ্দুরে মেলে দিচ্ছি, এগুলো কিন্তু শুকোতো না। কিন্তু এই ঘটনাগুলো যেহেতু ঘটে, অর্থাৎ এখানে যেহেতু আমরা দেখেছি ভিজে জিনিস আস্তে আস্তে শুকিয়ে যায়, তাহলে নিশ্চয়ই জলটা কোথাও না কোথাও যায়। জলটা কি ঘটে, অ্যাকচুয়ালি এখানে যেটা ঘটে যে সূর্যের তাপে এই জলটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়, এবং এই বাষ্পে পরিণত হয়ে পরিবেশে এটা মিশে যায়। এখন এই প্রক্রিয়াটা কিন্তু খুব ধীর গতির প্রক্রিয়া। এরকম নয় যে আমি এক্ষুনি দাঁড়ালাম এবং সঙ্গে সঙ্গে এটা কিন্তু ঘটে গেল, এরকমটা নয়। এটা খুব ধীর গতির প্রক্রিয়া, অর্থাৎ বাষ্পীভবন যে ব্যাপারটা, সেই বাষ্পীভবন ব্যাপারটা কিন্তু খুব ধীর বা মন্থর গতিতে হয়, এবং সূর্যের তাপই হয়। অর্থাৎ তাপ প্রয়োগে বা তাপের প্রভাবে তরলের উপরিতল থেকে, আর একটা বিষয় মনে রাখতে হবে, বাষ্পায়ন কিন্তু তরলের উপরিতল থেকেই হয়। এই পুকুর নদী নালার জল কিন্তু একেবারে নিচে থেকে ফুটতে বা যেমন সেই জল ফোটালে হয় ওরকমটা হয় না। উপরিতলে যে জলটা থাকে সেটাই গরম হয়, এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে জলটা কমতে থাকে। এবার যত জল নিচের দিকে নামে, নিচের তলের জল ব্যবহার হয়, সেটা পরের কথা, কিন্তু অ্যাকচুয়ালি এটা তরল উপরিতল থেকে হয়। তাহলে তাপের দ্বারা তরলের উপরিতল থেকে বাষ্পে পরিণত ঘটনাটাকে আমরা কি বলবো, বাষ্পীভবন বলবো। তাহলে কি বলবো, তাপের প্রভাবে তাপের প্রভাবে তাপের প্রভাবে তরলের উপরিতল থেকে, তাপের প্রভাবে তরলের উপরিতল থেকে বাষ্পে পরিণত হওয়া, উপরিতল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পে পরিণত পরিণত হওয়াকে বাষ্পীভবন বলে। তাহলে আমরা বাষ্পীভবন কাকে বলে নিশ্চয়ই জানতে পারলাম, যে তাপের প্রভাবে তরলের উপরিতল থেকে বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়, বাষ্পীভবন বলা হয়। কি বলা হয়, বাষ্পীভবন। আশা করি তোমরা বাষ্পীভবন বুঝতে পারলে। এখন তাপের প্রভাবে তরলের উপরিতল থেকে বাষ্পীভবন করে ঘটে কি বাষ্পীভবন বলে। এই বাষ্পীভবনের অনেক উদাহরণ আমরা জানি, কিন্তু এই বাষ্পীভবন বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন তোমরা দেখেছো যে শীতকালে কিন্তু জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় গ্রীষ্মকালে, ঠিক আছে। আবার দেখেছি পাখার হাওয়ার নিচে দাঁড়ালে আমাদের ঘাম কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় নর্মাল অবস্থায়। তাহলে এখান থেকে বুঝতে হবে যে বাষ্পীভবন কিন্তু বেশ কিছু বিষয় বা ফ্যাক্টরের উপর নির্ভর করে, যে পারিপার্শ্বিক বিষয়গুলো চেঞ্জ করলে কিন্তু বাষ্পীভবনের যে হারটা এটা কিন্তু কম করা হয়। তাহলে বাষ্পীভবনের নির্ভরতা কি কি বিষয়ের উপরে, সেটাই আমি এবার লিখছি। ভবনের নির্ভরতা, অর্থাৎ কোন কোন বিষয়ের উপরে এ নির্ভর করে, সেটাই আমি এখানে আলোচনা করছি। এক নম্বর বিষয়, তরলের উপরিতলের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে কিন্তু বাষ্পীভবন বেশি হবে। এই উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা যখন গরম চা আমাদেরকে খেতে দেওয়া হয়, তো সেটা খুব দ্রুত ঠান্ডা করার জন্য আমরা কি করি, একটা বড় প্লেটে বা একটা প্লেটের চাটাকে ঢেলে নিয়ে সেখানে আমরা ফুঁকি। তাহলে কি হয়, চাটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। কেন কি না, এই যে প্লেটে যখন আমি রাখছি, তাহলে আমাদের চায়ের যে উপরিতলটা, সেটা কিন্তু ক্ষেত্রফলটা অনেকটা বেড়ে যাচ্ছে। আর বেড়ে যাওয়ার জন্য সেখান থেকে দ্রুত বাষ্প বেরিয়ে পরিবেশে মিশে যাচ্ছে, ফলে কিন্তু সেটা দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে আমি কি লিখবো, যে তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে, তরলের উপরিতলের ক্ষেত্রফল, তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে, ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন বেশি হয়, বেশি হলে বাষ্পায়ন বেশি হয়, বা বাষ্পীভবন একই যদি বলি, তাহলে বাষ্পায়ন বেশি হয়। তাহলে তরলের উপরিতলের ক্ষেত্রফল যদি বেশি হয়, দেখো তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন বেশি হয়। দুই কি হতে পারে, দুই দেখো বেশ কিছু কিছু বিষয় রয়েছে, যে বায়ু প্রবাহের যদি গতিটা আমরা বাড়ি, এই যে আমরা যখন পাখার নিচে দাঁড়াচ্ছি, তখন আমাদের ঘাম দ্রুত শুকিয়ে যাচ্ছে, কেননা আমাদের এই মানে যে বায়ু প্রবাহ, সেখানে কি হচ্ছে, পাখার হাওয়া যখন ওই আমাদের ঘামের উপর এসে পড়ছে, সেখানে বায়ু প্রবাহটা বেড়ে যাচ্ছে, ফলে কিন্তু সেটা দ্রুত মানে শুকিয়ে যাচ্ছে বা দ্রুত বাষ্পীভূত হচ্ছে। তাহলে আমি লিখবো, বায়ু চলাচলের গতি বাড়লে, বায়ু চলাচলের গতি বাড়লে বাষ্পায়ন কিন্তু বাড়ে। তাহলে গতি বাড়লে বাষ্পায়ন বৃদ্ধি পায়।
বাষ্পায়ন বা বাষ্পীভবন যাই বলি না কেন, তাহলে বাষ্পায়ন বৃদ্ধি পায়। তাহলে বায়ু চলাচলের গতি যত বাড়বে বাষ্পায়ন তত কি হবে, বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে তরলের প্রকৃতির উপর নির্ভর করে। কি ধরনের তরল? যদি খুব উদ্বায়ী তরল হয়, মানে যার ফুটনাঙ্ক খুব কম, তার কিন্তু বাষ্পায়ন খুব দ্রুত হবে, ঠিক আছে। আবার যদি খুব উদ্বায়ী না হয় তাহলে বাষ্পায়নটা কি হবে, ধীরে ধীরে হবে, ঠিক আছে। তাহলে তরলের প্রকৃতির উপরও বাষ্পায়ন নির্ভর করে। তরলের প্রকৃতির উপর, তরলের প্রকৃতির উপরও কি করে, বাষ্পায়ন নির্ভর করে। বাষ্পায়ন, ঠিক আছে, তরলের প্রকৃতির উপরও কিন্তু বাষ্পায়ন কি করে, নির্ভর করে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু মাথায় রাখবো। তো এই তরলের প্রকৃতির উপর মানে কি, যেহেতু উদ্বায়ী তরল হবে, কি বলবো, উদ্বায়ী তরলের কিন্তু বাষ্পায়ন, উদ্বায়ী তরলের বাষ্পায়ন বেশি হয়। তরলের বাষ্পায়ন বেশি হয়। উদ্বায়ী তরল মানে কি, উদ্বায়ী তরল মানে যাদের ফুটনাঙ্কটা খুব কম, যে সমস্ত তরলের ফুটনাঙ্ক কম। তাহলে উদ্বায়ী মানে কি, যাদের ফুটনাঙ্কটা কি বললাম, যাদের ফুটনাঙ্ক খুব কম, ঠিক আছে। এই ফুটনাঙ্ক তোমরা পরে পড়বে, যাই হোক এখন একটু মনে রেখে দেওয়া। যে সমস্ত তরলের ফুটনাঙ্ক কম তাদেরকে উদ্বায়ী তরল বলা হয়। যেমন স্পিরিট, যেমন কি বললাম স্পিরিট, এই স্পিরিট, হ্যাঁ, অ্যালকোহল, এদের ফুটনাঙ্ক কি হয়, খুব কম হয়। অ্যালকোহল, তো এই স্পিরিট, অ্যালকোহল এইগুলো আমাদের কিন্তু ফুটনাঙ্ক খুব কম। অ্যালকোহল খুব কম হল, স্পিরিট, অ্যালকোহল, ঠিক আছে। তো এইগুলো উদ্বায়ী তরল। ফলে কি হয় না, এগুলোকে আমাদের কিন্তু মানে হাতের মধ্যে রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটা পরিবেশে মিলিয়ে যায়। তোমরা বর্তমানে করোনা পরিস্থিতিতে সকলেই স্যানিটাইজার ব্যবহার করছো। এই স্যানিটাইজারের মধ্যে কিন্তু অ্যালকোহল থাকে, ইথাইল অ্যালকোহল থাকে। তো ইথাইল অ্যালকোহল 70% মতো থাকে। তো ইথাইল অ্যালকোহল থাকার জন্য তোমরা দেখেছো যে স্যানিটাইজার দিয়ে আমরা যখন হাতটা ঘষি প্রথমে আমাদের ভিজে ভিজে লাগে, কিন্তু কিছুক্ষণ বাদেই কি হয়, সেটা কিন্তু শুকিয়ে যায়। এর কারণ হচ্ছে যে ওর মধ্যে যে অ্যালকোহল আছে সেটা খুবই উদ্বায়ী, এবং উদ্বায়ী বা তার ফুটনাঙ্কটা খুবই কম। ফলে কি হয়, ফুটনাঙ্ক কম হওয়ার জন্য সেটা কিন্তু খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যায় এবং পরিবেশে মিশে যায়। ফলে কিন্তু আমাদের হাত খুব বেশি ভিজে থাকে না। এই একই কারণে আমরা যখন ঘাম গায়ে পাখার তলায় দাঁড়াই, তখন কি হয়, যে দেখেছি যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ঘাম শুকিয়ে যায়। কারণ কি, পাখার নিচে দাঁড়ালে বায়ু চলাচলের গতিটা কি হয়, বাড়ে। আর আমরা জানি যে বায়ু চলাচলের গতি বাড়লে বাষ্পায়ন বাড়বে, ফলে কিন্তু ঘাম দ্রুত শুকিয়ে যায়, ঠিক আছে। আবার বাষ্পায়নের ফলে কিন্তু শীতলতাও তৈরি হয়। কারণ বাষ্পায়ন মানে কি, তরল থেকে কিসে পরিণত হচ্ছে, তরল থেকে পরিণত হচ্ছে বাষ্পে। বা তরল থেকে বাষ্পে পরিণত হলে কি হবে, লীন তাপ বর্জন করে। লীন তাপ লাগে, তাপ গ্রহণ করে। লীন তাপ কি করে, লীন তাপ গ্রহণ। অর্থাৎ তরল থেকে যখন বাষ্প হবে তখন কি হবে, লীন তাপ গ্রহণ করবে। তরল থেকে বাষ্প হলে, বাষ্পীভবন মানে কি, তরল থেকে বাষ্প। তাহলে এটা যদি বাষ্পীভবন, মানে তরল থেকে কি হয়, তরল থেকে বাষ্প হয়। তো তরল থেকে বাষ্প হলে কি হয়, তরল থেকে বাষ্প হলে লীন তাপ গ্রহণ করে। ফলে কি হয়, শীতলতার সৃষ্টি হয়। শীতলতার সৃষ্টি হয় বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে বাষ্পীভবনের ফলে যেহেতু তরল থেকে বাষ্পে পরিণত হয়, তাহলে একটা তাপ তো লাগে। কারণ তরল থেকে বাষ্প মানে কি, সেখানে তাপ দিতে হবে। তো এটা একটা তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ক্ষেত্রে বাইরে থেকে একটা তাপ দিতে হয়। তো সেই তাপটাই কি বলা হয়, লীন তাপ বলা হয়। তো এই লীন তাপ যেখান থেকে গ্রহণ করবে সেখানে তাপমাত্রা কমে যাবে। তো আমরা এই কারণে দেখেছি যে গ্রীষ্মকালে কুকুর কিন্তু জিভ থেকে কি করে, তার এক ধরনের জিভ থেকে লালা ফেলে। এই লালা ফেলে কি করে, যে ওই তার শরীরে যে তাপটা কিন্তু কমিয়ে দেয়। কিভাবে কমিয়ে দেয় না, তার লালার থেকে, শরীর থেকে যখন লালাটা বেরিয়ে যাচ্ছে তখন সেখান থেকে দ্রুত সেটা বাষ্পীভূত হচ্ছে। আর সেই বাষ্পায়নের জন্য লীন তাপটা শরীর থেকে গ্রহণ হচ্ছে। ফলে কিন্তু কি হচ্ছে, শরীরের তাপমাত্রা কমে যায়। একই কারণে আমরা ঘাম গায়ে যখন পাখার নিচে দাঁড়াই, তখন আমাদের গা থেকে ওই যে ঘামটা দ্রুত বাষ্পীভূত হয়। বাষ্পীভূতের জন্য যে প্রয়োজনীয় যে লীন তাপটা, সেটা আমাদের গা থেকে নেয়। ফলে কি হয়, আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু কমে যায় এবং আমাদের শরীর কিন্তু ঠান্ডা লাগে। তো এই কারণেই তোমরা আরো পরবর্তীকালে পড়বে যে মাটির কুঁজের মধ্যে জল রাখলে সেই কুঁজের জল কেন ঠান্ডা হয়। কুঁজের জল এই কারণেই ঠান্ডা হয় যে কুঁজের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, আর ওই সূক্ষ্ম ছিদ্র দিয়ে মানে জল কি হয়, বাষ্পীভূত হয়। আর ওই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় যে লীন তাপটা, সেটা কলসির ভেতরে যে জল আছে তার থেকে নেয়। ফলে কলসির জলের টেম্পারেচার কি হয়, কমে যায়। তো এই সমস্ত প্রাকৃতিক যে ঘটনাগুলো রয়েছে সেগুলোর মূলগত কারণ কিন্তু বাষ্পীভবন, এবং এই বাষ্পীভবনের জন্যই কিন্তু লীন তাপটা তারা যেহেতু বস্তু থেকে গ্রহণ করে, ফলে কিন্তু সেই বস্তুগুলোর তাপমাত্রা কমে যায় এবং সেগুলো শীতলতা সৃষ্টি হয় বা ঠান্ডা লাগে, এবং মানে বেশি বেশি ক্ষেত্রেই বা বহু ক্ষেত্রে আমাদের কিন্তু এগুলো আরামদায়ক হয়ে থাকে। যাই হোক, আশা করি তোমরা এই বাষ্পীভবন পর্যন্ত যা যা বিষয়গুলো রয়েছে এগুলো বুঝতে পারলে। নেক্সট পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে স্ফুটন সম্পর্কে
বা এরপরে যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে আলোচনা করবো। যদি তোমাদের কিছু এখান থেকে বুঝতে অসুবিধা হয়, তোমরা এই ভিডিওটা বারবার দেখবে। আশা করি এটাকে অনেকবার দেখলে তোমরা কিন্তু বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে।